ওয়েলকাম সবাইকে। আজকে আমরা সরলরেখার প্রশ্নমালা 2C এর অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং তার সঙ্গে দীর্ঘ উত্তরধর্মীর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তার সঙ্গে বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো শুরু করি। যে সমস্ত অঙ্ক খুব সহজ সেই অঙ্কগুলো আমরা এড়িয়ে গিয়েছি, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে নিজে করলে অবশ্যই পারবে, আর যেগুলো তোমরা পারবে না সেগুলো আমরা করে দিয়েছি। তো অতি সংক্ষিপ্ত যেমন 1, 2 এগুলো খুবই সহজ, এগুলো আমরা করাবো না, এগুলো তোমরা বাড়ি থেকে করে নিও। 3-এরটাও তাই, তবে 3 থেকে আমরা শুরু করছি। তো 3-এর অঙ্কটা থেকে শুরু করছি। 3-এরটা পড়ো। 3টা বলছে এম এর মান কত হলে y প্লাস এম এক্স মাইনাস 13 ইকুয়ালস টু 0 সরলরেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে। তাহলে এম এর মান কত হলে এই সরলরেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে। তো সরলরেখাটা 1 নম্বর নাম্বার দিলাম। এখন মূলবিন্দু থেকে এই যে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্বের ফর্মুলা আমরা জানি যে মড অফ এই সরলরেখায় এক্স আর ওয়াইয়ের জায়গায় 0 0 পুট করব, আর নিচে এক্সের সহগের স্কোয়ার রুট ওভার দিয়ে এক্সের সহগের স্কোয়ার যোগ ওয়াইয়ের সহগের স্কোয়ার। ঠিক আছে, এসছে কি 13/√m² প্লাস 1। এবার তোমাকে বলেছে যে এই যে মূলবিন্দু থেকে এই 1 নম্বর সরলরেখার দূরত্ব তোমাকে বলে দিয়েছে যে কত 12। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এটা সমান 12 লিখতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করে এম এর মান পেয়ে গেলাম আমরা, প্লাস মাইনাস কত 5/12। ঠিক আছে, এরপরে 6-এর অঙ্কটা করব। 4, 5 পুরো একই রকম 3-এর দাগের অঙ্কের মতো, তোমরা নিজে থেকে পারবে, তোমরা করে নিও। 6-এরটা কি বলেছে, একটি সরলরেখার অক্ষ দুটির ওপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি। এমন একটা সরলরেখা আছে যারা ধরে নাও এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, এবং মূল বিন্দু থেকে সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। তো যে একটা সরলরেখা দিয়েছে অক্ষ দুটোকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, সেই ধরনের সরলরেখার সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। এখন এই 1 নম্বর সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত হবে, সে একইভাবে এক্স আর ওয়াই জায়গায় 0 পুট করব, আর রুট ওভার দিয়ে এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার করব। ঠিক আছে, আমরা এটা পেয়েছি 1/√1/a² প্লাস 1/b স্কোয়ার। এবার তোমাকে বলে দিয়েছে যে মূলবিন্দু থেকে এই যে 1 নম্বর সরলরেখার নাম্বার দিয়েছি তার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে পি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা পি ইকুয়ালস টু এটা লিখতে পারি। এবার উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার পরে আমরা 1/p, দেখো তারপরের লাইনে 1/p করেছি, তাহলে এটা উল্টিয়ে যাবে 1/a² প্লাস 1/b²। আর এইটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। বেশ, এরপরে 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, যে 2,1 বিন্দু থেকে 8x প্লাস 6y ইকুয়ালস টু 17 এবং 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0 সরলরেখা দুটির লম্ব দূরত্ব নির্ণয় করো। তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো এত বিন্দু থেকে দুটো সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলেছে। এটা খুব সহজ, আমরা শুধু সূত্রটা লাগিয়েছি। এত বিন্দু থেকে 1 নম্বর যে সরলরেখাটা দিয়েছি সেটা 1 নম্বর, তারপর সরলরেখাকে 2 নম্বর নাম্বার দিয়েছি। এবং 1 নম্বর সরলরেখা 2,1 বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার দূরত্ব লম্ব দূরত্ব ফর্মুলা লাগিয়েছি, বের করেছি, দেখে নাও। তারপরটাই লম্ব দূরত্ব বের করেছি। ঠিক আছে, এবার কি বলেছে ভালো করে লক্ষ্য করো, যে বলেছে যে এই যে তারপর প্রদত্ত সরলরেখা দুটির অর্থাৎ এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। এবার তোমাকে যে সরলরেখা দুটো বই দিয়েছে, ফার্স্টের সরলরেখাটাকে আমরা ছেদিতাংশ আকার সরলরেখায় পরিণত করলাম, যে দেখে নিলাম যে এক্স আর ওয়াইকে কোন কোন এইতে কাট করেছে। ঠিক আছে, কোন কোন বিন্দুতে কাট করেছে আমরা দেখে নিলাম। কত 17/8 আর এটা 17/6। সাপোজ মনে করো এটা হচ্ছে 17/8, 0 আর এটা হচ্ছে 0,17/6। ঠিক আছে, তাহলে ফার্স্ট সমীকরণটার ক্ষেত্রে এই সরলরেখাটা, তারপরে সরলরেখাটাকে ছেদিতাংশ আকার সরলরেখার সমীকরণে পরিণত করার পর দেখতে পেলাম যে এক্স অক্ষকে -1/4 আর ওয়াই অক্ষকে -1/3 কাট করেছে। তাহলে নিশ্চয়ই সরলরেখাটা এই দিকে হবে। এইটা মনে করো 0,8, আচ্ছা এইটা মনে করো -1/4, 0, আর এটা ওয়াই অক্ষকে
-1/3 কাট করেছে, তাহলে 0, -1/3, ঠিক আছে তো? তাহলে এই হচ্ছে দ্বিতীয় সরলরেখাটা। এবার এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে। এবার খেয়াল করে দেখো 2,1 বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব এটা, আর 2,1 বিন্দু থেকে দ্বিতীয় সরলরেখার লম্ব দূরত্ব এটা, এই দুটো আমরা বের করে রেখেছিলাম আগে। এখন 2,1 বিন্দুটা কোথায় থাকতে পারে? এটা দেখো 17/8, এটা নিশ্চয়ই 1-এর থেকে কম। এটা হচ্ছে 17/6, তাহলে এটা 6 দুগুণে 12, তা 2-এর থেকে 3 6 18, 3-এর থেকে কম হচ্ছে। তো 2 আর 1 বিন্দুটা এই সরলরেখার বাইরে থাকবে, যেহেতু 17/8, এটা হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হচ্ছে এটা হিসাব মতো। এই পয়েন্টটা 2-এর থেকে একটু 8 দুগুণে 16, 2-এর থেকে একটু বেশি হচ্ছে। তো 2,1 বিন্দুটা অবশ্যই এই সরলরেখার বাইরে অবস্থিত থাকবে। এবার এই বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব আমরা পেয়েছি কত, যে এইটা 1/2 একক। আর এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে এই গোটাটা দৈর্ঘ্য হচ্ছে 12/5 একক, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব নিশ্চয় এই 2,1 বিন্দু থেকে এই দ্বিতীয় সরলরেখার যে লম্ব দূরত্ব রয়েছে, সেখান থেকে আমি যদি প্রথম 2,1 বিন্দু থেকে প্রথম সরলরেখার লম্ব দূরত্ব থেকে মাইনাস করে দিই, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব। অর্থাৎ বড়টার দূরত্ব বিয়োগ ছোটটার দূরত্ব, কোন বিন্দু থেকে? 2,1 বিন্দু থেকে। অর্থাৎ দুটোর যে আমরা লম্ব দূরত্ব বের করেছি, বিয়োগ করে দিলেই, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে আমরা তাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাব, ঠিক আছে? সেটাই করেছি, দেখে নাও। অ্যান্সার এসছে 19/10। এরপরে 7-এর পরে 8-এর দাগের অঙ্ক। দেখাও যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু a cos 2 আলফা এবং x sec আলফা প্লাস y cosec আলফা ইকুয়ালস টু 2a। সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফা মানের উপর নির্ভর করে না। তো আমার প্রথম কাজ হবে এই দুটো সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা বের করা। মূলবিন্দু থেকে লম্ব দূরত্বটা বের করে দাও। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম্বার দিয়েছি, দেখো। এরপরে মূলবিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব, এক্স আর ওয়াই জায়গায় 0 0 পুট করার পরে, হ্যাঁ, এইভাবে করে নিয়েছি। তারপর দেখো মূলবিন্দু থেকে 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করে নিয়েছি একইভাবে। এবার তোমাকে কি বলেছে, যে দুটোর যে লম্ব দূরত্ব তাদের বর্গের সমষ্টি নাকি আলফার মানের উপর নির্ভর করে না। তো তাদের বর্গটা করি, বর্গের সমষ্টি করি। প্রথমটার বর্গ প্লাস দ্বিতীয়টার বর্গ, বর্গ করলে মড থাকাও যা না থাকাও তাই। তো বর্গের সমষ্টি করে নেওয়ার পরে পরবর্তীতে কি করেছি, এই মানটা তো 1, তাহলে নিচে 1 থাকছে, সেটা লেখাও যা না লেখাও তাই। এইখানে চলে এসো, এখানে তাহলে 4 আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে তোমার রুটটা উঠে যাচ্ছে নিচে। এর পরের লাইনে সেক আলফাকে 1/cos আলফা লেখা যায়, আর এখানে কোসেক স্কোয়ার আলফা আছে, তাহলে 1/sin স্কোয়ার আলফা, এখানে 1/cos স্কোয়ার আলফা। এর পরের লাইন কি করেছি, এর পরের লাইনে এটাকে লসাগু করে নিচে হয়েছে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, উপরে sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা হয়েছে। নিচেরটা তো 1, তাহলে পরের লাইনে আমরা এটা 1 করে দিয়েছি। এরপরে এই দুটো থেকে, অর্থাৎ এই দুটো থেকে আমরা a স্কোয়ারটা বাইরে বের করে নিয়েছি। বাকি যেটা পড়ে আছে তার লাস্ট পার্টটা, অর্থাৎ 4 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফাকে একটু কায়দা করে লিখেছি 2 sin আলফা cos আলফার হোল স্কোয়ার। এবার দেখো 2 sin, ভিতরে কি আছে, 2 sin আলফা cos আলফা। তো 2 sin আলফা cos আলফার ফর্মুলা হচ্ছে sin 2 আলফা, sin 2 আলফার উপরে স্কোয়ার আছে বলে sin স্কোয়ার 2 আলফা করে দিয়েছি। এরপরে দেখো এটা হিসাব মতো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা আবার 1 হয়ে যায়। ফাইনালি আমরা কি পাচ্ছি, a স্কোয়ার পাচ্ছি। তাহলে নিশ্চয়ই মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির যে বর্গের সমষ্টি করলাম সেটা অবশ্যই আলফার মানের উপর নির্ভর করছে না, কারণ আলফার কোনো কৃতিত্ব নেই এখানে, তাই না? এটা প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীতে চলে আসবো। সংক্ষিপ্ত উত্তরধর্মীতে এই 1 2 এগুলো করাবো না, এগুলো নিজে থেকে পারবে। 3-এর অঙ্কটা উদাহরণ নম্বর 2-এর মতো, যদি না পারলেও ওই উদাহরণ নম্বর 2 দেখে নিয়ে করবে, খুব সহজ লাগবে তখন।
চারের দাগের অঙ্ক থেকে আমরা শুরু করছি। কি বলেছে যে একটি গতিশীল বিন্দু পি এর সব অবস্থানে x প্লাস ওয়াই ইকুয়াস টু 5 এবং 3x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াস টু 0 সরলরেখা দুটির থেকে তার লম্ব দূরত্ব দুটির সমষ্টি সর্বদা 10। তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। পি বিন্দুর সঞ্চারপথ একটি সরলরেখা, এটা প্রমাণ করতে বলেছে। তো পি বিন্দুটাকে আমরা ধরে নেব যে এইচ কমা কে ধরে নিচ্ছি, আমরা ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। তাহলে তোমাকে কি বলেছে যে পি বিন্দু থেকে যে পি বিন্দুর সব অবস্থানে এত এবং এই সরলরেখা দুটির থেকে তার লম্ব দূরত্বের সমষ্টি সর্বদা 10। তাহলে পি বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার যে নাম্বার দিয়েছি সেখানে রেডি, তাহলে পি বিন্দু থেকে আমরা প্রথমে যে দুটো সরলরেখা দিয়েছে 1 আর 2 নাম্বার দেওয়ার পরে পি বিন্দু থেকে 1 নম্বর সরলরেখা লম্ব দূরত্ব বের করে নিয়েছি, আর পি বিন্দু থেকে 2 নম্বর সরলরেখা লম্ব দূরত্ব বের করে নিয়েছি। এখন কি বলেছে, তাদের যে লম্ব দূরত্ব বেরিয়েছে তাদের সমষ্টি নাকি 10 একক। তাহলে প্রশ্ন অনুসারে আমরা তাদের সমষ্টি করে 10 একক করে দিয়েছি। এখান থেকে আমরা মড তুলে দিয়ে প্লাস মাইনাস এসছে, প্লাস মাইনাস নিয়ে আসার পরে আবার আমরা লসাও করে এটাকে লাইন বাই লাইন সমাধান করেছি। সমাধান করে ফাইনালি একটা সমীকরণ পেয়েছি, এটা তোমরা দেখে নেবে। প্লাস এখান থেকে আমরা এইচ এর পার্টটা থেকে এইচ কমন নিয়ে টোটালটা লিখেছি, প্লাস কে এর পার্টটা থেকে কে কমন নিয়ে টোটালটা লিখেছে, বাকি কনস্ট্যান্টগুলো এইদিকে পড়ে আছে। এরপরে এই যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটার ক্ষেত্রে এবার বলা হচ্ছে যে অতএব পি এইচ কমা কে এর সঞ্চারপথের সমীকরণ, এইচ এর জায়গায় আমরা এক্স বসাবো আর কে এর জায়গায় ওয়াই বসাবো। তাহলে ফাইনালি আমরা সঞ্চারপথের সমীকরণটা পেয়ে গেলাম। এবার সেই সমীকরণটার দিকে লক্ষ্য করো, যা এটা একটা অবশ্যই সরলরেখার সমীকরণ, কারণ এ এক্স প্লাস এটাকে মনে করো মনে মনে এ গোটাটাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এই গোটাটা সি, এটা তো ইকুয়ালস টু 0, এটা অবশ্যই একটা সরলরেখার সমীকরণই হবে, প্রমাণিত লিখেছি। এবার 5 দাগের অঙ্কটা বলছে মূল বিন্দু থেকে এই যে সরলরেখাটা দিয়েছে এবং এই যে সরলরেখাটা দিয়েছে, সরলরেখার এই সরলরেখা এবং এই সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P1 P2। তার মূল বিন্দু থেকে আমার কাজ হবে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করা, আর মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করা। দুটো লম্ব দূরত্ব আমাকে বের করে নিতে হবে প্রথমে। তো দেখো, প্রথমটাকে 1 নম্বর নাম্বার দিয়েছি, দ্বিতীয়টাকে 2 নম্বর নাম্বার দিয়েছি। এখন মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করেছি প্রথমটার। এবার তোমাকে বইয়ে দিয়েছে প্রথমটা লম্ব দূরত্বকে P1 ধরতে, অতএব P1 ইকুয়ালস টু এটা লিখতে পারি মড অফ a/2 sin 2 থিটা। ঠিক আছে, এরপরে মূলবিন্দু থেকে দ্বিতীয় সরলরেখা লম্ব দূরত্ব বের করে নিয়েছি, দেখে নাও। এটাকে আমরা নাম্বার দিয়েছি P2, মানে বলে দিয়েছি P2 হবে, তাহলে P2 ইকুয়ালস টু মড অফ a cos 2 থিটা। এবার তোমাকে কি প্রমাণ করতে বলেছে, দুটো লম্ব দূরত্ব বের করার পরে প্রমাণ করো যে 4P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষটা আগে টুকবো, বাম পক্ষটা টুকেছি, টুকে নেওয়ার পরে আমরা P1 P2 দুটোরই মান আমরা জানি, মানটা বসিয়ে দিয়েছি। এরপরে লাইনে স্কোয়ারটাকে করে নিয়ে তারপরের থেকে a স্কোয়ার কমন নিয়েছি, a স্কোয়ার কমন নিয়ে ভিতরটা তো 1, এটা সূত্র হয়ে যায় 1। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি a স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি, প্রমাণিত। ঠিক আছে, এরপরে 6টা কি বলেছে, যে দেখাও যে প্লাস মাইনাস 4 অর্থাৎ 4,0 আর মাইনাস 4,0 বিন্দু দুটি থেকে এই যে সরলরেখা 3x cos থিটা প্লাস 5y sin থিটা ইকুয়ালস টু 15 সরলরেখার উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল থিটার মানের উপর নির্ভর করে না। বেশ, তাহলে এই দুটো যে বিন্দু দেওয়া আছে সেই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব আমরা। তো দেখো 4,0 বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করেছি। ঠিক আছে, তো x এর জায়গায় 4 আর y এর জায়গায় 0 বসিয়ে মড অফ
উপরে তাই করেছি, আর নিচে স্কোয়ার করেছি এক্সের সহগ স্কোয়ার, ওয়াই সহগ স্কোয়ার। ওই একইভাবে তারপরটাও -4, বিন্দু থেকে 1 নম্বর সরলরেখা লম্ব দূরত্ব বের করে নিয়েছি। এখন তোমাকে বলেছে যে এই লম্ব দুটোর গুণফল নাকি থিটার মানের ওপর নির্ভর করে না। তাহলে এই দুটোর আমরা লম্ব দূরত্বটাকে গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে উপরে দেখো এটা হচ্ছে 12 cos থিটা -15 ইন্টু 12 cos থিটা +15, আর নিচে স্কোয়ার মানে রুটগুলো ইন্টু হয়ে গিয়ে রুটটা উঠে যাবে 9 cos স্কোয়ার থিটা +25 sin স্কোয়ার থিটা। এর পরের লাইনে ফার্স্ট ব্র্যাকেট থেকে 3 কমন আসছে, দ্বিতীয় ব্র্যাকেট থেকেও 3 কমন আসছে, তাহলে এখানে 3 3 9 হয়ে যাচ্ছে। মডের ভেতর গোটাটাকে লিখে দিলাম। আর এটা সাইন স্কোয়ার ছিল, এটা কস স্কোয়ারে ভেঙেছি। কস স্কোয়ার ভেঙে নেওয়ার পরে আবার ব্র্যাকেট তুলে গুণ করে দেওয়ার পরে আমার নিচে এসছে 25 - 16 cos স্কোয়ার থিটা। আর উপরে কি এসছে, উপরে দেখো এটা a - b আর এটা a + b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা করেছি। তারপরের লাইনে এটাকে ঘুরে লেখা যায় 25 - 16 cos স্কোয়ার থিটা মড অফ, যেহেতু মড আছে। এর পরের লাইনে আমরা এটাকে কেটে দিয়ে আমরা এর উত্তর পাই 9, যেটা কিনা একটা ধ্রুবক। তাহলে অবশ্যই তাদের মানে এই যে লম্ব দূরত্বের গুণফলটা থিটার মানের ওপর নির্ভর করছে না, তাহলে আমরা প্রমাণিত বলতে পারি। বেশ, এরপরে 7 দাগের অঙ্কে চলে যাব। 7 দাগের অঙ্কটা বলেছে যে 0, a বিন্দুগামী যে দুটি সরলরেখার উপর এত বিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য a একক হবে। তাহলে এমন একটা সরলরেখা যেটা 0, a বিন্দুগামী, দুটো সরলরেখা বলেছে যেটা হচ্ছে 0, a বিন্দুগামী এবং এই বিন্দু থেকে লম্ব দূরত্বটা নাকি a একক। তাহলে আমরা এত বিন্দুগামী যে সরলরেখাটা রয়েছে তার প্রবণতা যদি আমরা m ধরি, তাহলে একটা সরলরেখার প্রবণতা আছে, আর এত বিন্দুগামী যদি বলে দিই তাহলে সেই সরলরেখার সমীকরণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, যে সরলরেখাটা তোমাকে বের করতে বলেছে তার প্রবণতা m ধরে নিলাম। এবার এই প্রবণতা দেওয়া থাকলে আর কোনো বিন্দুগামী দেওয়া থাকলে তার সমীকরণটা আমরা সহজে পেয়ে যাব, ay - y1 = mx - x1। যে সমীকরণটা ঠিকমতো পেয়েছি। এবার কি বলেছে যে এই যে সমীকরণটা পেলে সরলরেখার, সেটা নাকি এই 2a, 2a বিন্দু থেকে এই সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা নাকি a একক। তাহলে 2a, 2a বিন্দু থেকে 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব নিশ্চয়ই এটা, x এর জায়গায় 2a, y এর জায়গায় 2a বসাও, নিচে m² + 1। তাহলে প্রশ্ন আসলে এইটাই তো = a এর সঙ্গে সমান হবে, তাই না? তোমাকে বলে দিয়েছে a একক হবে। তাহলে এর পরের লাইনে দেখো এটা হচ্ছে -a হবে, যোগ বিয়োগ করার পরে এবার মড উঠিয়ে দেবো আমরা পরের লাইনে। আচ্ছা, ভিতর থেকে a কমন নিয়েছি, a কমন নেওয়ার পরে উভয় পক্ষে স্কোয়ার করে দিয়েছি। উভয় পক্ষে স্কোয়ার করে দিলে কি হয়েছে যে মডটা উঠে গিয়ে এটা a স্কোয়ার হচ্ছে 2m - 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা a স্কোয়ার হচ্ছে, এটা রুট আছে, রুটটা স্কোয়ার উঠে গেল স্কোয়ার করার জন্য। এর পরের লাইনে আমরা সূত্রে ভেঙেছি, এটা a - b হোল স্কোয়ার ফর্মুলা, এটা a + b, এটা তো a স্কোয়ার + 1 আছে, m² + 1 আছে। এর পরের থেকে আমরা ক্যালকুলেশনটা দেখে নাও। m এর দুটো মান পেয়েছি, একটা হচ্ছে m = 0 আর হচ্ছে m = 4/3। এবার m এর মান পেলাম, এই m এর মানটা এবার 1 নম্বরে বসাবো, তখন আমরা যে সলিউশনটা পাবো y = a, আর a এর মানটা যখন 1 নম্বরে বসাবো তখন আমরা এই সলিউশন পাবো। অর্থাৎ দুটো সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। এরপরে 7 দাগের পরে 8 এবং 9 এই দুটো অঙ্ক উদাহরণ নম্বর 6 মতো, ওই জন্য ওখান থেকে করে নেবে। এটা করে আমরা সময় নষ্ট করছি না। এরপরে চলে এসো তোমরা এই পরের পাতায় 10 এবং 11। 10 দাগের অঙ্কটা উদাহরণ নম্বর 7 মতো, 11 দাগের অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 5 মতো। এই দুটো অঙ্কও তোমরা উদাহরণ থেকে করে নিতে পারো। আমরা শুরু করব 12 দাগের অঙ্ক থেকে। 12 অঙ্কটা কি বলেছে যে 3x + 4y = 15 সরলরেখার সমান্তরাল এবং 1, - 2 থেকে 7.5 একক দূরবর্তী সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে তো এই সরলরেখার সমান্তরাল সরলরেখাটা বের করতে হবে, এবং যে সমান্তরাল সরলরেখাটা বের হবে সেটা কিনা এত বিন্দু থেকে
ওই সমান্তরাল সরলরেখাটার দূরত্ব তোমাকে বলে দিয়েছে এত, তাহলে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। প্রথম কাজ হচ্ছে আমার প্রথমে প্রদত্ত যে সরলরেখা দিয়েছে তাকে 1 নম্বর নাম্বার দিলাম, তার সমান্তরাল সরলরেখাটা দেখো বের করে নিলাম। এবার এই যে সমান্তরাল সরলরেখাটা সেটা কি বলেছে যে এই যে সমান্তরাল সরলরেখাটা এই 1,-2 বিন্দু থেকে এই সমান্তরাল সরলরেখার দূরত্ব হচ্ছে 7.5। তাহলে আমরা 1,-2 বিন্দু থেকে এর লম্ব দূরত্বটাই হচ্ছে 7.5-এর সাথে সমান হবে, তাই না? তাহলে এর মানে এই বিন্দু থেকে তোমার 2 নম্বর সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা আমরা ইকুয়াল করে দিয়েছি 7.5-এর সঙ্গে। সমাধান করে দেখো, আমরা সমাধানটা পাই টু পাই দেখে নাও। সমাধান করে আমরা কার মান পাবো? তাহলে আমরা কে এর মান পাবো। একটা মড তুলে দিয়ে প্লাস মাইনাস এসছে, প্লাস দিয়ে একটা মান এসছে 65/2 আর একটা কে এর মান এসছে -85/2। তাহলে কে এর মানগুলো এবার তুমি 2 নম্বরে পুট করে দাও, এই 2 নম্বরের সমীকরণে কে এর মান। তাহলে দুটো সমীকরণ তুমি পেয়ে গেলে, ঠিক আছে? বেশ, এবার 13 দাগের অঙ্ক। 13 দাগেরটা বলেছে যে x + y = 4 সরলরেখার উপর অবস্থিত এবং 4x + 3y = 10 সরলরেখা থেকে একক লম্ব দূরত্ব বিশিষ্ট বিন্দু সমূহের স্থানাঙ্ক নির্ণয় করো। একটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে যেটা কিনা এই সরলরেখার উপর অবস্থিত, এবং তার সঙ্গে কি বলেছে যে ওই যে স্থানাঙ্কটা আছে সেই স্থানাঙ্কটা এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব হচ্ছে একক লম্ব দূরত্ব বলেছে, তাহলে লম্ব দূরত্বটা 1 একক হবে। তাহলে সেই স্থানাঙ্কটা কত সেটা জিজ্ঞেস করেছে। তা প্রথমে আমরা ওই স্থানাঙ্কটা ধরে নেব h, k, ঠিক আছে? প্রথমে 1 আর 2 নাম্বার দিলাম, প্রদত্ত দুটো সরলরেখাটি লিখে দিলাম, মনে করলাম বিন্দুর স্থানাঙ্ক h, k। h, k নিশ্চয়ই তোমার কি বলেছে যে এই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত হলে h, k এই বিন্দুটা অবশ্যই 1 নম্বর সরলরেখাকে স্যাটিসফাই করবে। তাহলে বসিয়ে দিয়ে এটাকে আমরা আলাদা করে একটা নাম্বার দিয়ে রেখেছি। তারপরে কি বলেছে যে এই h, k বিন্দু থেকে এই h, k বিন্দু থেকে যদি 2 নম্বর সরলরেখাটার মানে লম্ব দূরত্ব বের করি তার দৈর্ঘ্য হবে 1 একক, কারণ একক লম্ব দূরত্ব বিশিষ্ট বলেছে। তাহলে লম্ব দূরত্বের ফর্মুলা লাগিয়ে আমরা লম্ব দূরত্ব বের করেছি, সেটা সমান সমান 1 এর সঙ্গে ইকুয়াল করে দিয়েছি। এখান থেকে একটু ক্যালকুলেশন করে আবার একটা সমীকরণ পেলাম আমরা, ঠিক আছে? এই সমীকরণ দেখো, এবার কেসটা কি করেছি, আমাকে এই যে সমীকরণ আর এই সমীকরণ থেকে আমাকে এইচ আর কে এর মানটা বের করতে হবে, অর্থাৎ বিন্দুটা বের করতে গেলে এইচ আর কে এর মানই দরকার। তো দেখো এই সমীকরণ থেকে আমরা সমাধান করে বের করতে গেলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে নিয়ে এখানে পুট করে দেবো, দিয়ে এইচ বের করব। তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, সুবিধা হবে যে এখান থেকে কে এর মান বের করে এখানে পুট করে দাও কে এর জায়গায়, তাহলে সমাধান করতে করতে তুমি এইচ পেয়ে যাবে। সেটাই করেছি, কে এর জায়গায় কে এর মানটা বসিয়েছি, তারপরে তোমার এইচ পেয়েছি, এইচ এর মান হচ্ছে 3, এইচ এর দুটো মান হচ্ছে, এইচ এর মান 3 আর একটা মান হচ্ছে -7, যেহেতু +-5 আছে দুটো মান পাচ্ছি। তাহলে যখন এইচ এর মান 3 তখন 3 নম্বর সমীকরণে বসিয়ে কে এর মান পাচ্ছি 1, আর যখন এইচ এর মান -7 তখন কে এর মান পাচ্ছি 11। তাহলে বিন্দুর সমূহের স্থানাঙ্ক কত হবে? 3,1 আর হচ্ছে -7,11, এটাই হবে অ্যান্সার। এরপরে 14 দাগের অঙ্ক। 14 দাগেরটা কি বলেছে যে একটি গতিশীল বিন্দুর 3x - 4y - 2 = 0 এবং 5x - 12y = 4 সরলরেখা দুটির উপর লম্ব দূরত্ব দুটি সর্বদা সমান হলে গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। বেশ, প্রথম কাজ হবে যে গতিশীল বিন্দুর সঞ্চারপথ চেয়েছে যেহেতু, তাহলে গতিশীল বিন্দু সঞ্চারপথ চাইলে তোমাকে প্রথমে গতিশীল বিন্দুটাকে আমরা ধরে নিয়েছি h, k ধরেই, ঠিক আছে? তো h, k ধরার পরে ওই বিন্দু থেকে বলেছে যে দুটো সরলরেখা তোমাকে বইয়ে দিয়ে দিয়েছে তাদের লম্ব দূরত্ব সর্বদা সমান হবে। তাহলে h, k যদি গতিশীল বিন্দু ধরি তাহলে এই বিন্দু থেকে 1 নম্বর সরলরেখা লম্ব দূরত্ব বের করলাম, আর এই বিন্দু থেকে 2 নম্বর সরলরেখা লম্ব দূরত্ব বের করলাম। দেখো দুটো লম্ব দূরত্ব আমরা বের করে নিয়েছি, ফর্মুলাটা দেখে নাও, ঠিক মতো বসে বের করে নিয়েছি। তোমাকে এবার প্রশ্ন আনসার কি বলবো যে এই লম্ব দূরত্ব সমান সমান এই লম্ব দূরত্ব। তো সমাধান করে আমরা দেখো দুটো সমান করে দিয়েছি, মড তুলতে গেলে প্লাস মাইনাস চলে এসছে, প্লাস মাইনাস চলে আসার পরে একবার প্লাস নিয়ে এই একটা সমীকরণ, একটা মাইনাস নিয়ে এই একটা সমীকরণ।
এটা আর সমাধান করে দেখাইনি, তোমরা নিজে নিজে একটু ক্যালকুলেশন করে ঠিক মতো করে একটা সরলরেখা সমীকরণ আসবে, এইচ আর কে দিয়ে একটা ছোট করে সমীকরণ আসবে, গুণ টুন করে যোগ বিয়োগ করে ফাইনালি একটা সমীকরণ আসবে। এটাও তাই, 2 লাইন 3 লাইন করবে, দেখবে একটা নতুন সমীকরণ আসবে। এখানে একটা যে সমীকরণ আসবে সেখানে এইচ আর কে দিয়ে একটা সমীকরণ আসবে, এখানেও এইচ আর কে দিয়ে সমীকরণ আসবে। তোমাকে অ্যান্সার কি চেয়েছে যে ওই সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। তাহলে এবার নিচে লিখবে যে এইচ আর কে দিয়ে দুটো সমীকরণ যে আসছে, তুমি এবার ফাইনালি লিখবে যে অতএব এইচ কমা কে এর সঞ্চার পথের সমীকরণটি হলো বলে এটা যে এইচ কমা কে এর যে সমীকরণটা এসেছিল সেখানে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দেবে, সেটা একটা অ্যান্সার হবে। আর এটাও তাই, এইচ এর জায়গায় এক্স কে এর জায়গায় ওয়াই বসিয়ে দেবে, সেই সমীকরণটাও একটা অ্যান্সার হবে। ঠিক আছে, এটা তোমরা করে নাও, বাকিটা আমরা করে নিই। চলো এবার 15 কি বলেছে যে টি একটি পরিবর্তনশীল চল। তো টি একটি পরিবর্তনশীল চল হলে a, 0 বিন্দু থেকে x মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার ইকুয়াল টু 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সঞ্চারপথ নির্ণয় করো। তো এরকম সঞ্চারপথ নির্ণয় করতে গেলে সে পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা এইচ কমা কে ধরে নিলাম। বলেছে যে ওই এইচ কমা কে বিন্দুটা বলেছে যে a, 0 বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত, তাহলে নিশ্চয়ই যে এই যে a, 0 বিন্দু থেকে এই সরলরেখাটা ধরে নিলাম যে x মাইনাস টি ওয়াই প্লাস এটি স্কোয়ার, তাহলে এত বিন্দু থেকে এত সরলরেখার উপর অঙ্কিত পাদবিন্দু, এটাই তাহলে অঙ্কিত পাদবিন্দু, তাই না? তাহলে এটাই তাহলে অঙ্কিত পাদবিন্দু। এই পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা এইচ কমা কে ধরে নিলাম, যে এইচ কমা কে এর সঞ্চারপথের সমীকরণ চেয়েছে, অর্থাৎ এইচ আর কে দিয়ে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা চেয়েছে। তো প্রথম কাজ হবে, দেখো যে যেহেতু ছবিটা দেখে বুঝতে পারছে যে এইচ আর কে এই যে 1 নম্বর নাম্বার দিয়েছি সরলরেখাটার উপর অবশ্যই অবস্থিত, তাহলে এক্স আর ওয়াইয়ের জায়গায় আমরা এইচ আর কে পুট করে একটা নাম্বার দিয়েছি, কারণ এইচ আর কে 1 নম্বর সরলরেখাকে সিদ্ধ করে, তো এটা মানটা বসিয়ে দিয়ে এটা 2 নম্বর নাম্বার দিয়েছি। এবার কি করেছি, যেহেতু এই সরলরেখার উপর লম্ব, তাহলে এই সরলরেখার প্রবণতা বের করব আর এই সরলরেখার প্রবণতা বের করব, দুটোর প্রবণতা বের করেছি। প্রথমে তো a, 0 আর h, কে সংযোজক সরলরেখা প্রবণতা y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2 ফর্মুলা লাগিয়ে বের করেছি। আর এই যে সরলরেখাটা দেওয়া আছে তার প্রবণতা তুমি তো বুঝতেই পারছো যে 1/t হবে। তা দুটো সরলরেখার প্রবণতা গুণ করলে নিশ্চয়ই -1, তো -1 করে t এর ভ্যালু আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, বেশ। এবার খেয়াল করে দেখো যে t এর মানটা এবার আমি ওই 1 নম্বর সমীকরণে পুট করে দেবো। 1 নম্বর সমীকরণে পুট করলে টিটা আউট হয়ে যাবে। ইটা আউট হয়ে গেলে আমরা ফাইনালি একটু ক্যালকুলেশনটা দেখে নেবা। ক্যালকুলেশন করে আমরা এইচ আর কে দিয়ে একটা সমীকরণ পাচ্ছি। এই পজিশনে আসার পরে দেখো হয় একটা হচ্ছে এইচ সমান 0, আরেকটা হচ্ছে এই ব্র্যাকেটটা সমান 0। এই ব্র্যাকেটটা যখন 0 হবে তখন এর মানে কি যে দুটো সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয় তারা পৃথকভাবে 0 হয়, আমরা জানি। তো এইটা সমান 0 হলে এইচ এর মান a, আর এইটা সমান কে সমান 0 হলে কে স্কয়ার সমান 0 হলে কে এর মান 0। এবার দেখো যে এই এইচ সমান a আর কে সমান 0 হলে বিন্দুটা কত হচ্ছে, বিন্দুটা হচ্ছে a, 0। আর তাহলে এইচ আর কে তো আমি জানি যে এই সরলরেখার উপর অবস্থিত, তো এই সরলরেখার উপর অবস্থিত হলে এইচ আর কে এর মান এখান থেকে সমাধান করে কি পাচ্ছি, a, 0। আর a, 0 আমি জানি যে সরলরেখার উপর কখনোই অবস্থিত হবে না, কারণ বিন্দুটা a, 0 আছে এইখানে। তাহলে এইটা সমান 0 করে আমরা যে সলিউশনটা পাচ্ছি সেটা কখনোই সম্ভব নয়। ওই কারণের জন্য এটা বাদ দিয়ে আমরা এইটা হবে অ্যান্সার, অর্থাৎ এইচ সমান 0, এটা হবে অ্যান্সার। অতএব এইচ কে বিন্দু নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, এইচ এর জায়গায় আমরা এক্স পুট করে দেবো, এটা হচ্ছে এক্স সমান 0, এটা হচ্ছে নির্ণয় সমাধান। চলো এবার দীর্ঘ উত্তরধর্মী করি। দীর্ঘ উত্তরধর্মীর এই 1 এবং 2 একই অঙ্ক, বরং একের অঙ্কটা কি বলেছে যে এবিসি ত্রিভুজের 3টে বাহুর সমীকরণ দিয়ে বলেছে যে ত্রিভুজটির এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজটির 3টে সমীকরণ দিয়ে দিলে, এই ধরো একটা ত্রিভুজ, এটা এ বি সি, এবার এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ, এখান থেকে যে উচ্চতাটা বের হবে এই উচ্চতার সমীকরণটা চেয়েছে, ধরে নাও এটা ডি নাম দাও, এডি চেয়েছে। আর 2 নম্বর অঙ্কটা পড়ো যে কোনো ত্রিভুজের 2টি বাহুর সমীকরণ দিয়ে দিয়েছে এবং তার ভূমির সমীকরণ দিয়েছে, তার মানে 3টে সমীকরণ দিয়েছে 3টে সরলরেখারই।
এটাও তাই, আগের মতোই তিনটে সরলরেখার সমীকরণ দিয়েছে, এটা এ বি সি করি। বলেছে ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য ও সমীকরণ নির্ণয় করো। সাপোজ মনে করো এটাই উচ্চতা ত্রিভুজের, এ থেকে ডি, এটা লম্ব টানলাম, এটাই তো উচ্চতা হয় ত্রিভুজের। তাহলে এডি সরলরেখার উচ্চতার দৈর্ঘ্য, এডির দৈর্ঘ্য চেয়েছে, তার সঙ্গে সঙ্গে এডির সমীকরণও চেয়েছে। তাহলে একের অঙ্কটা আর দুইয়ের অঙ্কটা একই রকম, বরঞ্চ দুইয়ের অঙ্কটা অ্যান্সার একটু বেশি চেয়েছে, এখানে সমীকরণের সঙ্গে সঙ্গে দৈর্ঘ্যটাও চেয়েছে। তাহলে আমরা দুইয়ের অঙ্কটা করছি, একের অঙ্কটা তোমরা করে নিও। তো দুইয়ের অঙ্কটা করতে গেলে প্রথমে দেখো ছবিটা এঁকে নিয়েছি, ছবি অনুযায়ী আমরা নাম অনুযায়ী দিয়েছি। তো এই বিটাকে ধরেছি যে এই সরলরেখাটা, বিসি এটা আর সিডি এটা। ভূমিটা তোমাকে উল্লেখ করে দিয়েছে এইতে, যে ভূমিটা এটা রাখতে হবে। দেখো এবার এ থেকে ডি পর্যন্ত একটা লম্ব টেনেছি। এবার তোমাকে এডির দৈর্ঘ্য চেয়েছে এবং এডির সমীকরণ চেয়েছে। তো এবার কি কাজ করতে হবে? প্রথম কাজ হবে আমাকে এই এ বিন্দুটা বের করে নেওয়া। ঠিক আছে, এ বিন্দুটা বের করতে গেলে নিশ্চয়ই এই দুটো সরলরেখার ছেদ বিন্দু এ, তাহলে এই দুটো সরলরেখার সমাধান করে আমি এই বিন্দুটা বের করে নেব। তো দেখো 1 আর 2 যেটা নাম্বার দিয়েছি সেই সমীকরণটা সমাধান করে এক্স এর মান পেয়েছি আর ওয়াই এর মান পেয়েছি। তো এই বিন্দুটা পেয়ে গেলাম ফাইনালি 3,1। এবার এই বিন্দু থেকে যে লম্বটা টেনেছি সেটা বিসি বাহুর ওপর লম্ব, তাই না? বিসি বাহুর ওপর এডি লম্ব। তাহলে আমরা এই এডি সরলরেখার দৈর্ঘ্যটা কত পাবো, অর্থাৎ লম্ব দৈর্ঘ্যটা কত পাবো? লম্ব দৈর্ঘ্যের ফর্মুলা লাগিয়েছি, তাই না? যে এই লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এটা, সমীকরণের ওপর এর 3,1 বসিয়েছি, নিচে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার যোগ ওয়াইয়ের সহগের স্কোয়ার, অ্যান্সার কত এসছে √2। তাহলে এডির আমরা উচ্চতা পেয়ে গেলাম। এখন আমাকে কি কাজ করতে হবে? এখন আমাকে করতে হবে যে এডির সমীকরণ বের করতে হবে। এডির উচ্চতা বের করার পরে এডি সমীকরণ বের করতে গেলে একটু আগে বললাম যে এডি যেহেতু বিসি বাহুর ওপর লম্ব, তাহলে বিসি বাহু তো তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে বিসি বাহুর লম্ব সরলরেখার সমীকরণ কি হয়? নিশ্চয়ই কোএফিসিয়েন্টগুলো উল্টে গিয়ে, অর্থাৎ সহগগুলো উল্টে গিয়ে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, আর ইকুয়ালস টু কে লিখি আমরা, তাই না? এবার খেয়াল করে দেখো এই যে সরলরেখাটা অর্থাৎ লম্ব সরলরেখাটা নিশ্চয়ই এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা তুমি তো আগে থেকে বের করে নিয়েছো, এই বিন্দুটা এখানে পুট করো, কে এর ভ্যালুটা বের হয়ে যাবে। কে এর ভ্যালুটা কত এসছে? 2। তাহলে ফাইনালি আমরা সমীকরণটা পেয়ে গেলাম এডির কত, x - y = 2। বেশ, এরপরে আমাদের আজ শুরু করবো তিনেরটা। কি বলেছে? যে প্রমাণ করো, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, প্রমাণ করো যে এই বিন্দু ও এই বিন্দু দুটি থেকে এই যে সরলরেখাটা দিয়েছে সেই সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল হবে বি স্কয়ার। তো দুটোর এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু দিয়ে দিয়েছে। এই আমার কাজ হবে কি, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করা আর এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করা। দুটো লম্ব দূরত্ব বের করবো। কি বলেছে? লম্ব দুটোর গুণফল বি স্কয়ার হবে। তো লম্ব দূরত্ব বের করার পরে দুটোকে গুণ করে দেবো, দেখবো বি স্কয়ার আসছে কিনা। প্রথম কাজ দেখো, এটা টুকে নেওয়ার পরে এত বিন্দুটা 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করেছি, একদম ফর্মুলা ওয়াইজ যেরকম হয় সেরকম। ঠিক আছে, এক্স এর জায়গায় তোমার √a² - b² পুট করেছি, আর ওয়াই জায়গায় 0, আর এটা -1 হয়েছে। ঠিক আছে, এটা তোমরা দেখে নাও। এরপরে কি করেছি ক্যালকুলেশনটা, এটা উপরে হচ্ছে এ লসাগু করার পরে এখানে এ হবে উপরে, এইটা -a, তাহলে নিচে এটা নিচে চলে আসছে, আর এখানে রুটের ভিতরে a² b² আছে, এটা লসাগু করার পরে ভিতরে হয় b² cos² θ প্লাস a² sin² θ। তাহলে এই a² b²টা রুট থেকে বেরিয়ে এসে তোমার এ বি হয়, এ বিটাকে উপরে চলে যায়, উপরে এ বি চলে যায়, আর এই এটা লসাগু করার পরে নিচে চলে আসে, এ ক্যান্সেল আউট হয়ে তোমার বি পড়ে থাকছে উপরে শুধু। ঠিক আছে, এটা দেখে নেবা। তো এরপরে ব্র্যাকেটটা উঠিয়ে আমরা গুণ করে দিচ্ছি বিটাকে, ওই একইভাবে তারপরের বিন্দুটা আবার বসিয়ে একইভাবে ক্যালকুলেশন করে এটা বের করেছি, একদম সেম টু সেম ভাবে। ওখানে আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য চিহ্নগুলো দেখে নেব একটু। এবার দুটো যে লম্ব দূরত্ব বের হলো, দুটো লম্ব দূরত্ব আমরা গুণ করে দেব। দেখো ইন্টু করে দিয়েছি। ইন্টু করে দেওয়ার পরে নিচেরটা স্কোয়ার উঠে গিয়ে এটা হবে b² + b² cos² θ প্লাস a² sin² θ। উপরটা কি হচ্ছে? উপরটাও তো a - b আর a + b, একটা ফর্মুলা তৈরি হচ্ছে, তাহলে a² - b² হচ্ছে। এখান থেকে b² কমন নিলাম, বাকিটা ভিতরে যেটা পড়ে থাকছে। ঠিক আছে, এরপরে b² কমন নেওয়ার পরে ভালো করে দেখো
এই ব্র্যাকেটটা উঠিয়ে গুণ করে দিয়েছি পরের লাইনে গুণ করে দিয়েছি। তারপরের লাইন কি করছি, তারপরের লাইনে এটা আছে এ স্কোয়ার, এইখান থেকে এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার কমন নিয়ে এটাকে এক জায়গায় করেছি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়েছে। আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা পরবর্তী লাইনে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তো দুটো উপর আর নিচে কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি কি পড়ে থাকছে বি স্কোয়ার। তার মানে আমাকে দুটো গুণফল বি স্কোয়ার প্রমাণ করতে বলেছিল, আমার প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? এরপরে 4-এর দাগের অঙ্কটা উদাহরণ নম্বর 9-এর মতো, এটা করে নেব ওখান থেকে। 5-এর দাগের অঙ্কটা উদাহরণ নম্বর 9-এর মতো, এটাও করে নেবা। এই উদাহরণ নম্বর 4-এর মতো 5-এর দাগের অঙ্কটা। এবার আমরা এই যে 6 আর 8 এই দুটো অঙ্ক তোমরা পড়ো। দুটো অঙ্ক একই অঙ্ক, শুধু সমীকরণ আলাদা দিয়েছে। পড়ো, যে দেখাও যে 11x মাইনাস 3y প্লাস 11 ইকুয়ালস টু 0 সরলরেখার ওপর, রেডি? 6টা পড়ো, দেখাও যে 11x মাইনাস 3y প্লাস 11 ইকুয়ালস টু 0 সরলরেখার ওপর অবস্থিত যে কোনো বিন্দু যে 12x প্লাস 5y প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। আর 8-এরটা পড়ো, দেখাও যে এত সরলরেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে এত এত সরলরেখা দুটির অঙ্কিত লম্ব দৈর্ঘ্য সমান। এখানে সমদূরবর্তী আর এখানে দৈর্ঘ্য সমান, একই কথা, দুটো একই অঙ্ক। আমরা 6-টা করে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা 8-এরটা করে নেবে। 8-এরটা আর করাবো না, ঠিক আছে? তো 6-টা দেখো কিভাবে করেছি। 3টে প্রদত্ত সরলরেখাকে 1, 2, 3 নাম্বার দিয়েছি প্রথমে। এবার তোমাকে কি বলেছে, যে এমন একটা বিন্দু রয়েছে যেটা কিনা ফার্স্ট সরলরেখার উপর অবস্থিত। ফার্স্ট সরলরেখার উপর অবস্থিত হলে নিশ্চয়ই সরলরেখাটাকে স্যাটিসফাই করবে। তো সরলরেখাটাকে আমি সেই বিন্দুটাকে যদি আমি এইচ কমা কে ধরেছি, দেখো এইচ কমা কেটা ফার্স্ট সরলরেখার উপর বসিয়ে দিয়েছি, এটাকে একটা নাম্বার দিয়েছি। এটা আমরা বলতে পারি যে এইচ কমা কে স্যাটিসফাই করবে ফার্স্ট সরলরেখাকে, তো এটা একটা নাম্বার দিয়ে রেখে দিয়েছি। এবার বলছে যে এই এইচ কমা কে যে বিন্দুটা ধরলে সেই বিন্দুটা এত সরলরেখা আর এই সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। অর্থাৎ এই সরলরেখা মানে এইচ কমা কে থেকে এই যে সরলরেখার লম্ব দূরত্ব যদি আমি বের করি, আর এইচ কমা কে থেকে এই সরলরেখার যদি লম্ব দূরত্ব বের করি, তাহলে কি হবে, যে লম্ব দূরত্ব দুটো সমান হবে। এটা হচ্ছে মেন কথা। তাহলে সেটা প্রমাণ করতে বলেছে, যে সমান হবে সেটা প্রমাণ করো। তাহলে প্রথম এইচ কমা কে থেকে ওই 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করছি, লম্ব দূরত্ব ফর্মুলা লাগিয়ে দেখো। এবার এখান থেকে এই যে কে এর ভ্যালুটা, এই কে এর মানটা আমরা কে এর জায়গায় কে এর মানটা পুট করেছি এই যে 4 নম্বর সরলরেখায়। এখান থেকে ক্যালকুলেশন করে যে কে এর মানটা হবে, এখান থেকে কে এর মানটা কত হবে, এখান থেকে কে ইজ ইকুয়াল টু হবে তোমার 11h প্লাস 11/3 হচ্ছে। দেখো এই কে এর মানটা পরবর্তী লাইনে পুট করে দিয়েছি, দেখ এইচ আকারে একটা এসছে। তো এখান থেকে দেখো পুট করার পর ক্যালকুলেশন করে একটু সহজ মানে নিয়ে এসেছি। ফাইনালি আমাদের এসছে 7/3 মড অফ এইচ প্লাস 1 একক। এটা একটা রেখে দিলাম। এটা গেল এইচ কমা কে বিন্দু থেকে 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব এইটা। এবার একইভাবে এইচ কমা কে থেকে 3 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করব। সেখানেও আমরা কে এর জায়গায় দেখো 3 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব বের করেছি এটা থেকে, এখানেও কে এর জায়গায় ওই সেম মানই পুট করব। দেখ ক্যালকুলেশন করতে করতে দেখা যাচ্ছে যে ওই 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব যেটা বের হলো, 3 নম্বর সরলরেখার লম্ব দূরত্বও তাই বের হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এইচ কমা কে বিন্দু থেকে 2 আর 3 সরলরেখা দুটির থেকে সমদূরবর্তী বা দৈর্ঘ্যটা সমান, প্রমাণিত। ঠিক আছে, বেশ। এবার 7-এরটা করাবো। 7-এরটা কি বলেছে, যে 3x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0 সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব আর এত বিন্দু থেকে 2, বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান। তো এই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রথমে তো আগে ওই কাজটা করি। এই সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত, দেখো আমি ধরে নিয়েছি এই একটা সরলরেখা, তার উপর লম্বভাবে অবস্থিত রেডি। তো 7-এরটা কি বলেছে, যে 3x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0 সরলরেখার উপর লম্বভাবে অবস্থিত
এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব আর 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সমান হয়। বেশ, তা প্রথমে তো এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আমরা কি জানি, এটাকে 1 নম্বর নাম্বার দিলাম। প্রদত্ত সেই সরলরেখাটা 1 নম্বর সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা ইউজ করে আমরা লম্ব সরলরেখার সমীকরণটা পেয়েছি। তো এই লম্ব সরলরেখাটা পেয়েছি। এখন তোমাকে কি বলেছে, ওই যে লম্ব সরলরেখাটা তুমি পেলে, সমীকরণ নির্ণয় করো যার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব, যে তুমি লম্ব সরলরেখাটা পেলে তার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব সেটা কিনা 2, -1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সঙ্গে সমান। তা প্রথম কথা হচ্ছে মূলবিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্বটা আগে বের করে রেখে দিই। মূলবিন্দু থেকে 2 নম্বর সরলরেখার লম্ব দূরত্ব ফর্মুলা লাগিয়েছি, দেখো বেরিয়ে এসছে mod(k√13)। ঠিক আছে, এবার এটা কার সাথে সমান বলেছে, এই যে লম্ব দূরত্ব তো বের করে, এটা কার সাথে সমান বলেছে, এটা সমান বলেছে যে 2, 1 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্বের সাথে সমান। প্রদত্ত সরলরেখা কোনটা, যেটা তোমাকে বইয়ে দিয়ে দিয়েছে। তাহলে 2, -1 বিন্দু থেকে এই প্রদত্ত সরলরেখা অর্থাৎ 1 নম্বর যে নাম্বার দেখছি সেই সরলরেখার লম্ব দূরত্ব বের করে নিয়েছি। বের করে নিয়ে কত এসছে আমার অ্যান্সার, √13। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে এই লম্ব দূরত্ব সমান সমান এই লম্ব দূরত্ব কোশ্চেন অনুসারে। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে আমরা দুটোকে সমান করে দিচ্ছি। এক্ষেত্রে আমরা কে এর ভ্যালু পেয়েছি, +-13। তাহলে কে এর মানটা আমরা ফাইনালি 2 নম্বর সমীকরণে বসিয়ে আমরা ফাইনালি অ্যান্সার পেয়ে যাচ্ছি। হচ্ছে, চলো এবার আমরা 8টা তো বললাম, 6-এর মতো করে নিও। লাস্ট 9-এর অঙ্কটা শুরু করছি। লাস্ট 9-এরটা কি বলেছে, 9টা বলেছে -2, 6 বিন্দু থেকে 2x + 3y = 1 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। প্রদত্ত সরলরেখাটির সাপেক্ষে -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তা প্রথমে তো হচ্ছে সাপোজ মনে করো যে সমীকরণটা তোমাকে দিয়েছে, সমীকরণটা হচ্ছে এইটা। ঠিক আছে, যে 2x + 3y = 1। এই সরলরেখার কি বলেছে যে এই সাপোজ ধর কোনো একটা জায়গায় -2, 6 বিন্দু আছে। এবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত যে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, মানে এই যে পাদবিন্দু, এইটা পাদবিন্দু স্থানাঙ্ক তোমাকে বের করতে বলেছে। তো এই বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমি জানি যে এই সরলরেখার উপর লম্ব, এই সরলরেখা যেহেতু দেওয়া আছে তোমাকে, তাহলে এই সরলরেখার সমীকরণ কত হবে, নিশ্চয়ই 3x - 2y = k হবে লম্ব সরলরেখার সমীকরণ। এবার এই যে সরলরেখাটা সেটা নিশ্চয়ই -2, 6 বিন্দুগামী, তো -2, 6 বসালে তো তুমি এই মানে কে এর মানটা পেয়ে যাচ্ছ। আর কে এর মানটা পেয়ে গেলে তুমি এই সরলরেখাটাও পেয়ে যাবে। তাহলে এই সরলরেখাটা যখন পেয়ে যাবা, আর এই সরলরেখা তো তোমার তো আগে থেকে দেওয়া আছে, তো এই বিন্দুটা পেতে গেলে তুমি দুটো সরলরেখার ছেদ বিন্দু তো এইটা, তাহলে দুটো সরলরেখার সমাধান করলে তো তুমি x আর y এর ভ্যালুটা পেয়ে যাবা। সেটাই হবে তো পাদবিন্দু স্থানাঙ্ক, তাই না? তো প্রথম কেস আমরা এটাই করেছি। দেখো প্রথমে এইটা সরলরেখা ধরেছি, এই বিন্দু থেকে এই বিন্দু পাদবিন্দু, অর্থাৎ এখানে ডি নাম দিয়েছি। দেখো ডি বিন্দু স্থানাঙ্কটা বের করবো। ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এই বি সরলরেখার লম্ব সরলরেখা এইটা, তাহলে দেখো কে ধরেছি। এবার এইটা কিনা -2, 6 বিন্দুগামী, এখান থেকে মান পুট করে কে এর ভ্যালু বের করে দিয়েছি, দিয়ে ফাইনালি আমরা লম্ব সরলরেখার সমীকরণটা পেয়ে গেছি। এবার দেখো এই 2 নম্বর আর এই 1 নম্বর সমাধান করলেই আমরা এই ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। দেখো সমাধানটা পরপর লাইন বাই লাইন দেখে নাও। যে আমরা অ্যান্সার কত এসছে, যে -4,3। তাহলে ডি বিন্দুর এই যে পাদবিন্দু স্থানাঙ্ক -4,3 এলো। এবার নেক্সট তোমাকে কি কোশ্চেন চেয়েছে, অ্যান্সার কি চেয়েছে, নেক্সট লাইনটা পড়ো। দেখ কি বলেছে, যে এখন প্রদত্ত সরলরেখাটির সাপেক্ষে -2, 6 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে -2, 6 কোথায় আছে, এখানে আছে, প্রদত্ত সরলরেখা এখানে আছে। এর প্রতিবিম্ব অর্থাৎ একটা ছায়া যদি আমি করি, তার প্রতিবিম্ব এই জায়গায় হবে খুব একটা। এই প্রতিবিম্বর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তা প্রতিবিম্ব বিন্দুটা আমি ই বিন্দুটা h, k ধরে নিলাম। এখন আমার কাজ হবে এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো এটা যদি প্রতিবিম্ব বিন্দু হয়, তাহলে খেয়াল করে দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এইটা। এই বিন্দুটা তো তুমি পেয়ে গেছো আগে থেকেই, যে কত পেয়েছো বের করেছো, এখানে কত বের করেছো, যে -4,3। আর এই বিন্দুটা দেওয়া আছে -2, 6। এই বিন্দুটা তুমি ধরে নিয়েছো h, k। তাহলে বলো তো এটা যদি মধ্যবিন্দুই হয়, তাহলে এই দুটো মানে আমি এইচ আর কে এর ভ্যালুটা বের করবো কিভাবে, মধ্যবিন্দুর ফর্মুলা লাগাও। মধ্যবিন্দুর ফর্মুলা লাগালে এই বিন্দুর মধ্যবিন্দু এটা, তাহলে h - 2/2
টু, এই একটা স্থানাঙ্ক, আর একটা হচ্ছে এইটা যোগ এইটা বাই টু, কে প্লাস 6/2, এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আর মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমাকে আগে থেকে দিয়ে দিয়েছে 4,3, এই -4,3। তাহলে আমি বলতে পারি না যে এই পার্টটা হচ্ছে -4-এর সাথে সমান, এই পার্টটা হচ্ছে 3-এর সাথে সমান, অর্থাৎ h-2/2 = -4। এখান থেকে সমাধান করলে h এর মান পাবো। আর এটা যে k প্লাস 6/2, এই জায়গায় 3, এটা সমাধান করলে k এর মান পাবো। ফাইনালি h আর k পেয়ে যাবো। এই জিনিসটাই এখানে করেছি, দেখে নাও। আমরা যেহেতু -2,6 এর প্রতিবিম্বটা স্থানাঙ্ক h, k ধরে নিয়েছি, এবার এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করে নিয়েছি। এবার মধ্যবিন্দু তোমাকে আগে থেকেই বের করে দেওয়া ছিল, মানে আমরা বের করেছিলাম যে -4,3, তার প্রশ্ন অনুসারে এই মধ্যবিন্দু ইকুয়ালস টু এটা হবে। এবার এর এক্স তুলনা করলে, এক্স এর পার্ট আর এক্স এর পার্ট তুলনা করলে এইচ পাচ্ছি, আর ওয়াই এর পার্ট তুলনা করলে কে পাচ্ছি। এইচ এর মান বেরিয়েছে -6, কে এর মান বেরিয়েছে 0। তাহলে প্রতিবিম্ব স্থানাঙ্ক কি পাবো? -6,0। ঠিক আছে, বেশ। এরপরে 10-এর অঙ্কটা, এই 11-র অঙ্কটা আমরা উদাহরণ নম্বর 10 থেকে করে নিব, আর 10-এর অঙ্কটা উদাহরণ নম্বর 11 থেকে। 10-এর অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 11 মতো, একই রকম অঙ্ক বলে করাচ্ছি না। আর 11 অঙ্কটাও উদাহরণ নম্বর 10-এর মতো। এই দুটো অঙ্ক তোমরা ওখান থেকে করে নিও। চ্যাপ্টার শেষ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো তোমরা।